নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। মিথ্যা মামলার যে আজকে বিভিন্ন কোর্টে বিভিন্ন ধরনের মামলা চলছে বছরের পর বছর, কিন্তু এর সুরাহা কিন্তু কোনোভাবেই পাওয়া যায় না। কারণ অ্যাডভোকেট সাহেব অনেক সময় সেসব নিয়ে গুরুতরভাবে বলতে চান না যে কিভাবে আপনি মিথ্যা মামলাটাকে মিথ্যা মামলা প্রমাণ করবেন এবং তার বিরুদ্ধে আপনি কি করতে পারেন। আজকে আমি এমন একটা পদ্ধতি বলবো, যে পদ্ধতি ব্যবহার করে আপনি আপনার মামলাতে যদি ব্যবহার করতে পারেন, তাহলে আপনি অবশ্যই জয় আপনার হবে এবং আপনার যে আইনি লড়াই সেটা অনেক মজবুত হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন কোর্টে মিথ্যে সাক্ষী অথবা মিথ্যে ডকুমেন্টস ব্যবহার করে বিভিন্ন কেস ইনিশিয়েট করা হয়, বিভিন্ন মানুষকে ব্যতিব্যস্ত করা হয়। তার জন্য আপনাকে সবার আগে ওই মিথ্যে ডকুমেন্টস বা মিথ্যে যে ভুয়ো যে নথি, সেই নথির বিরুদ্ধে আপনাকে ডকুমেন্টস বের করতে হবে যে ওই ডকুমেন্টসটা মিথ্যে সেই বা জাল। সেই জাল ডকুমেন্টস আপনি প্রমাণ করতে গেলে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আপনার আরটিআই বা তথ্যের অধিকার আইন। তথ্যের অধিকার আইনে আপনি যেখান থেকে এই ডকুমেন্টসটা ইস্যু হয়েছে, সেই ডকুমেন্টস ইস্যুইং অথরিটির কাছে আপনি আরটিআই করে জানতে পারেন যে এই ডকুমেন্টসটি সত্যি না মিথ্যে, এবং জাল সেখান থেকেই আপনার ডকুমেন্টসটি জাল না মানে সত্যিকারের সেটা বেরিয়ে যাবে। তারপরে আপনি সেই যখনই নথিটা হাতে পেয়ে যাবেন আরটিআই এর সেই ডকুমেন্ট, তখনই আপনি সেটা নিয়ে আমাদের ভারতবর্ষের আইনে একটা 340 সিআরপিসি বা ক্রিমিনাল প্রসিডিওর কোড রয়েছে, সেটা ব্যবহার করে আপনি একটা পিটিশন দাখিল করতে পারেন। এই পিটিশনে 340 সিআরপিসিতে আপনি 193 থেকে 196 ধারা দিয়ে আপনি যে আপনার মিথ্যা মামলাকারী বা মিথ্যা জাল ডকুমেন্টস যে ব্যবহার করেছেন তার বিরুদ্ধে আপনি আঘাত হানতে পারেন। এবং এই ধরনের মামলা যখনই হয়, তখন সেই মামলা কোনোভাবেই যতক্ষণ না তার সেই আপনি যে পিটিশন দিলেন তার যতক্ষণ না বিচার হবে, ততক্ষণ আপনি মূল মামলাটা চলবে না। এবং আপনার সবার আগে আপনি যে ডকুমেন্টস দিয়ে আপনি যে সিআরপিসি 340-তে আপনি যে পিটিশন ফেলেছেন সেইটার বিচার হবে, এবং সেটার ওপরেই তারপরে পরবর্তী যে আপনার যে মূল কেস সেটা চলবে। এই 340 সিআরপিসি বা 340 সিআরপিসির যে ধারাটা, সেটা এতটাই শক্ত যে আপনি সরকারি যে কোনো কর্মচারী, বিচারক, পুলিশ, যে কোনো কারোর বিরুদ্ধেই ব্যবহার করতে পারেন যদি সে মিথ্যে ডকুমেন্টস বা মিথ্যে হলফনামা কোনো জায়গায় দিয়ে থাকে, তাহলে আপনি সেখানে ব্যবহার করতে পারেন। সবচেয়ে বড় জিনিস হচ্ছে এফিডেভিটে উনি কি কথা বলছেন সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এফিডেভিটের বাইরে আপনি যদি দেখেন যে কেসের মূল বক্তব্যের মধ্যে কি আছে, তাতে কিন্তু আসে যায় না। এফিডেভিট সমেত যদি উনি কি বলছেন সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। কিংবা অন ডকে, অর্থাৎ যখন উনি সাক্ষী দিতে গিয়ে বলছেন, সেই সাক্ষীতে উনি কি বললেন তার বিরুদ্ধে কিন্তু মামলাটা করা যাবে। বেসিক্যালি অন ওথে উনি যদি বলে থাকেন, তাহলেই তার বিরুদ্ধে 340 সিআরপিসিটা করা যাবে। আদারওয়াইজ যে কোনো পিটিশনে উনি কি মিথ্যে কথা বলেছেন তার উপরে কিন্তু আপনার 340 সিআরপিসি কেসটা দাঁড়াবে না। সুতরাং এফিডেভিটের মধ্যে কি বলছে এবং যতক্ষণ না সাক্ষী হচ্ছে, সাক্ষীতে উনি কি বলছেন, সেই সাক্ষীতে যে মিথ্যে কথা বলছেন সেটার বিরুদ্ধেই আপনি একমাত্র মামলা করতে পারেন। সুতরাং সাক্ষী পর্যন্ত হয় আপনাকে ওয়েট করতে হবে, অথবা আপনাকে ভালো করে এফিডেভিট পোর্শনটা, কেসের যে এফিডেভিট পোর্শন বা হলফনামা পোর্শন, সেই জায়গাটা ভালো করে দেখতে হবে। এই দুটো জায়গায় যদি আপনি দেখেন যে এখানে মিথ্যে রয়েছে এবং মিথ্যে ডকুমেন্টস ব্যবহার করে করা হয়েছে, তাহলে আপনি এই 340 সিআরপিসির মামলা ইনিশিয়েট করতে পারেন। এছাড়া সবচেয়ে বড় এই এখনকার দিনে জাল ভোটার এবং আধার ব্যবহার করে বিভিন্ন জায়গায় জামিন নেওয়া হচ্ছে। সেই জামিনের বিরুদ্ধেও আপনি এই 340 সিআরপিসিতে পিটিশন দাখিল করতে পারেন। শুধু বেল ক্যান্সেলেশন না, সেক্ষেত্রে আপনি 340 সিআরপিসিতে আপনি পিটিশন দাখিল করে 193 থেকে 196 ধারা মামলা রুজু করার জন্য জাজকে পিটিশন দিতে পারেন।
মনে রাখবেন, মিথ্যে ডকুমেন্টস বা জাল ডকুমেন্টস দিয়ে বা জাল সাক্ষী দিয়ে কোনো দিনই কোনো মানে সত্যিকে আটকানো যায় না। যদি আপনি সেগুলো সঠিকভাবে বের করতে পারেন যে এগুলো মিথ্যে বা এই সাক্ষ্যটা মিথ্যে, এই ডকুমেন্টসগুলো মিথ্যে, তাহলে তার বিরুদ্ধে আপনি এই 340 CRPC-তে অবশ্যই আপনি পিটিশন দাখিল করুন। দেখবেন আপনার কেসের যে অগ্রগতি তা অনেক ভালোভাবে হবে এবং আপনি সত্যকে সঠিকভাবে আপনি উন্মোচন করতে পারবেন। যদি আপনার এই আইনি বিষয়গুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। ভালো থাকবেন।